ওকে, তাহলে আমরা আজকে লাস্ট ক্লাসে যেখানে ছিলাম এরপর থেকে শুরু করব। এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে ট্রেন টেস্ট, ডেপ সাইজ, এগুলোর কেমন ডিস্ট্রিবিউশন থেকে আসতে হবে, তারপর এগুলির সাইজ কেমন হতে হবে, এই বিষয়গুলো দেখেছিলাম। তো আজকে আমরা সেটার কন্টিনিউশন থেকেই দেখব। তো আমরা আজকে প্রথম যে টপিকটা দেখব সেটা হচ্ছে আমরা এই টেস্টিং গুলা যে করব। তো টেস্টিং গুলা করে তো আমরা আসলে আহ, এগুলাকে ইভালুয়েট করতে যাব যে এগুলা কেমন পারফর্ম করছে। তো এই বিষয়গুলো দেখতে যাব। তো এখন বিষয় হচ্ছে আমরা জানি যে কোনো একটা মডেল যে আমি টেস্ট করব, টেস্ট করে যে এটার পারফরমেন্স দেখব। তো এটার হচ্ছে কিছু প্যারামিটার আছে, যেমন অ্যাকুরেসি, তারপর একটা প্যারামিটার, মানে কিছু কিছু মডেলের ক্ষেত্রে আমাদের ডিসিশন মেকিং এ অ্যাকুরেসি হেল্প করে। আবার কিছু কিছু মডেলে হচ্ছে প্রেসিশন, রিকল, এইগুলো হেল্প করে। আবার F1 স্কোর নামেও একটা পারফরমেন্স ম্যাট্রিক্স আছে, যেটা হচ্ছে প্রেসিশন আর রিকলের অ্যাপ্রক্সিমেট একটা অ্যাভারেজ আমাদেরকে স্কোর দেয়। তো এখন আমরা দেখি যে আমাদের হচ্ছে ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স হিসেবে আহ, এইখানে আমরা দেখছি যে একটা সিঙ্গেল ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স যদি আমরা এস্টাবলিশ করি, আহ, আমরা যে টিমকে, মেশিন লার্নিং টিমকে লিড করব, তো এটাই হচ্ছে বেটার হচ্ছে প্রোগ্রেস দেয় বা ইজিয়ার প্রোগ্রেস দেয়। তো আমরা যে প্রথমে ক্যাট ক্লাসিফায়ার ইমেজটা দেখছিলাম, বা এই ধরনের বিভিন্ন ক্লাসিফায়ার ইমেজ যখন আমরা মেশিন লার্নিং এ ব্যবহার করি, তো ক্লাসিফিকেশন অ্যাকুরেসি হচ্ছে একটা সিঙ্গেল নাম্বার ইভ্যালুয়েশন ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল। তো আমরা যদি ডেপ সেটে বা টেস্ট সেটে আমাদের ক্লাসিফায়ারটা ব্যবহার করি, এবং আমরা যদি ওইটার হচ্ছে ধরেন ক্লাসিফায়ার এ ব্যবহার করলাম আমরা ক্যাট ক্লাসিফায়ার হিসেবে, তো সেটার অ্যাকুরেসি যদি 97% আসে, আর অন্য আরেকটা ক্লাসিফায়ার ব্যবহার করে আমরা ক্যাট ক্লাসিফিকেশনে যদি আমাদের অ্যাকুরেসি 90% আসে, তাহলে আমরা ইজিলি বলে দিতে পারি যে আমাদের ক্লাসিফায়ার এটা আমাদের ক্যাট ক্লাসিফিকেশনে ভালো কাজ করছে। তো অ্যাকুরেসি যদি আমার টার্গেট হয় তাহলে এটা আমার সুবিধা। মানে ক্লাসিফায়ারের ক্ষেত্রে তো আমরা অ্যাকুরেসি পারফরমেন্স ম্যাট্রিক্স হিসেবে ব্যবহার করি। তো ওইটাতে প্রেসিশন, রিকল, এইগুলো হচ্ছে খুব রেয়ারলি ব্যবহৃত হয়। ব্যবহৃত একদম হয় না এটা বলা যাবে না, এটা ইউজ কেসের উপর ডিপেন্ড করে। বাট যখনই হচ্ছে ক্যাট ক্লাসিফায়ার, হর্স ক্লাসিফায়ার বা ডগ ক্লাসিফায়ার, এই ধরনের ইমেজ ক্লাসিফায়ার ব্যবহৃত হয়, তখন অ্যাকুরেসি হচ্ছে বেশিরভাগ সময় ইউজ হয়। এখন অ্যাকুরেসি তো একটা সিঙ্গেল নাম্বার ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স হিসেবে কাজ করে। তো এর অল্টারনেটে আমাদের কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা ডায়াবেটিক্সের পেশেন্ট ডিটেকশন বা এইসব ক্ষেত্রে কাজ করি, তারপর হচ্ছে স্প্যাম ইমেল কিনা, এই ধরনের অ্যাপ্লিকেশনে কাজ করি, তখন এক এক অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে প্রেসিশন বা রিকল, আবার কখনো প্রেসিশন রিকল দুইটাই আমার হচ্ছে দরকার হয়, ইউজ কেসের উপর ডিপেন্ড করে। এখন এইখানে হচ্ছে আহ এইখানে হচ্ছে আমার ক্লাসিফায়ারের জন্য আহ, দেখা যায় মাল্টিপল ম্যাট্রিক্স আসতেছে, মানে একটা সিঙ্গেল নাম্বার ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স আমি পাচ্ছি না। তো দেখা যাবে আমার কোনো ক্লাসিফায়ারের হচ্ছে প্রেসিশন ভালো, কোনোটার রিকল ভালো। তো এতগুলা ম্যাট্রিক্স থাকলে আমার টিমের জন্য এটা ম্যানেজ করা ডিফিকাল্ট, যে আমার কোন মডেল যে ভালো কাজ করতেছে ডেভ বা টেস্ট সেটে, এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়। তো এটার রিকমেন্ডেড যে এত বেশি ইভ্যালুয়েশন ম্যাট্রিক না নিয়ে একটা সিঙ্গেল নাম্বার যদি নেওয়া যায়, তাহলে ভালো হয়, একটা সিঙ্গেল ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স। এটা এমন করা যায় যে অনেক সময় প্রেসিশন আর রিকলের অ্যাভারেজ হিসেবে নেওয়া যায়, বা আমরা হচ্ছে ম্যাট্রিক্স ইভ্যালুয়েশনের আরেকটা
প্যারামিটারও জানি, যেটা হচ্ছে F1 স্কোর। তো F1 হচ্ছে প্রেসিশন রিকলের অলমোস্ট অ্যাভারেজ বলা যায়, বা প্রেসিশন রিকল দুইটাই স্কোর থেকেই আসে। তো এইভাবে আলাদা আলাদা আমার আহ, এখানে দেখা যাচ্ছে ক্লাসিফায়ার এর জন্য প্রেসিশন ক্লাসিফায়ার বি এর প্রেসিশনের চেয়ে কম, আবার ক্লাসিফায়ার এ এর রিকল বি এর চেয়ে ভালো। তো কখনো আমার এ বেটার, বি ক্লাসিফায়ারকে বেটার মনে হচ্ছে কোনো প্রেসিশন প্যারামিটারে, আবার রিকল প্যারামিটারে হয়তো এ ক্লাসিফায়ারকে বেটার মনে হতে পারে। তো এইসব কনফিউশন বাদ দিয়ে আমরা হচ্ছে আহ উপরে উপর থেকে আমরা কোনো ডিসিশনে নিতে পারি না যে ক্লাসিফায়ার এ সুপেরিয়র নাকি বি ভালো পারফর্ম করতেছে, কোনটা ভালো পারফর্ম করতেছে বোঝা ডিফিকাল্ট। এর চেয়ে আমরা যদি এ প্রেসিশন আর রিকলার ভ্যালু থেকে F1 স্কোরও বের করে ফেলি, তাহলে দেখা যায় মানে F1 স্কোর একটা ক্লাসিফায়ার এ ক্লাসিফায়ার বি এর চেয়ে বেটার। তো এইভাবে আমরা একটা সিঙ্গেল নাম্বার ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স ব্যবহার করলে সেটাই বেটার হয়। এই যে এখানে দেখাচ্ছে, মানে আমরা যখন F1 স্কোর ব্যবহার করতেছি ক্লাসিফায়ার এ কে বি এর চেয়ে বেটার দেখা যাচ্ছে, তো আমরা তখন ক্লাসিফায়ার এ এর ব্যাপারে ডিসিশন নিতে পারবো। তো এটা হচ্ছে সিঙ্গেল নাম্বার ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স ব্যবহার করার সুবিধা। ফলে আমার টিমও কনফিউজ না হয়ে খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারে কোন ক্লাসিফায়ার ব্যবহার করবে। এখন অনেক সময় দেখা যায় কি আমার হচ্ছে ইউজ কেসের জন্য দেখা যায় যে আমি হচ্ছে হয়তো আমার ক্লাসিফায়ারের শুধু অ্যাকুরেসি না, মানে ওইটার রানিং টাইম কত, মানে ওই ক্লাসিফায়ারটা রান করতে কত সময় লাগছে, এটাও আমার কাছে ইম্পর্ট্যান্ট। ধরেন আমি হয়তো ক্লাসিফায়ারটা কোনো মোবাইল অ্যাপে দিব, এখন মোবাইল অ্যাপে কত তাড়াতাড়ি এটা রান করে একটা রেজাল্ট দিতে পারবে, যত কম সময়ে দিতে পারবে তত আমার জন্য বেটার। তো আমি দেখতেছি ক্লাসিফায়ার এ বি সি এর অ্যাকুরেসি হিসেবে ক্লাসিফায়ার সি সবচেয়ে অ্যাকুরেট, কিন্তু এটার রানিং টাইম হচ্ছে 1500 মিলি সেকেন্ড। তো এর চেয়ে আমি যদি আমার যদি রান টাইমই মেইন কনসার্ন থাকে অ্যাকুরেসির সাথে সাথে, তাহলে আমি একটা থ্রেশহোল্ড বেঁধে দিতে পারি যে আমার রানিং টাইম 100 মিলি সেকেন্ডের বেশি হবে না। তো 100 মিলি সেকেন্ডের বেশি না হলে আমার হচ্ছে ক্লাসিফায়ার এ বা বি এর কোনো একটা আমি নিব। তো ক্লাসিফায়ার বি এর অ্যাকুরেসি যেহেতু এ এর চেয়ে বেশি, তো আমি বিটাই নিব, কারণ বি এর রান টাইম এ এর চেয়ে মাত্র 15 মিলি সেকেন্ড বেশি। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে একটা প্যারামিটারকে স্যাটিসফাইং ম্যাট্রিক্স হিসেবে দেব, যে 100 মিলি সেকেন্ডের নিচে থাকলেই হবে। তো ওইটা নিয়ে আমার এত চিন্তা করা লাগবে না, তখন আমি শুধু এই অ্যাকুরেসি হচ্ছে আমার মেইন অপটিমাইজিং ম্যাট্রিক্স। আর রানিং টাইম হচ্ছে আমি এটা হচ্ছে জাস্ট একটা থ্রেশহোল্ড বেঁধে দেবো, 100 মিলি সেকেন্ড, এটার কম হইলেই হবে। তো এই ধরনের একটা থ্রেশহোল্ড মানে যেটা হচ্ছে আমি কমন সেন্স দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। তো ওইটা হচ্ছে আমি স্যাটিসফাইং ম্যাট্রিক্স হিসেবে রাখবো, আর আমি মেইন ফোকাস আমার টিমের অ্যাকুরেসিতে দেব। তো এইভাবে আমরা জিনিসগুলো সিম্পল করতে পারি। এই যে এইসব ক্ষেত্রে এই টাইপের ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে ঠিক না। তো এই ধরনের আমি কমন সেন্স অ্যাপ্লাই করে একটা থ্রেশহোল্ড বেঁধে দিলাম 100 মিলি সেকেন্ডের। তারপর হচ্ছে টিমকে বললাম যে তোমরা জাস্ট অ্যাকুরেসি ম্যাক্সিমাইজ করো। তো রানিং টাইম হচ্ছে স্যাটিসফাইং ম্যাট্রিক্স, আর অ্যাকুরেসি হচ্ছে আমার অপটিমাইজিং ম্যাট্রিক্স। এরপর আমরা হচ্ছে এই বিষয়টা আহ, দেখব যে আমরা চেষ্টা করব যে একটা ডেপ সেট যত তাড়াতাড়ি পারা যায় আমাদের মেশিন লার্নিং মডেলে আমরা একটা ডেপ সেটকে এস্টাবলিশ করে ফেলতে। আর এটার কারণ হচ্ছে আমরা যাতে ইটারেশনটা স্পিড আপ করতে পারি। আমরা যখন যে কোনো প্রবলেম সলভ করতে যাই মেশিন লার্নিং এর, আমাদের মাথায় প্রথমে একটা আইডিয়া আসে। তো আমার যদি ডেপ সেট আগে এস্টাবলিশ হয়ে যায়, তাহলে আমি হচ্ছে মডেলগুলো টেস্ট করতে পারি। আমার আইডিয়া দিয়ে আমি হচ্ছে মডেলটা ট্রেন করে
আমার মডেলটা কেমন পারফরমেন্স করতেছে। তো ডেভ সেট হচ্ছে তাড়াতাড়ি এস্টাবলিশ করা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা এইগুলোর সাপেক্ষে আমার মডেলটাকে টেস্ট করব। আদারওয়াইজ দেখা যায় আমরা যদি প্রথমে হচ্ছে ডেভ সেট ভালো রিলেভেন্ট ডেভ সেট এস্টাবলিশ না করেই আইডিয়া আর কোড করা শুরু করি, তাহলে আমরা পারফরমেন্স অপটিমাইজ করতে অনেক লেট হয়। তো হচ্ছে প্রথমে একদম অ্যাকুরেট ডেভ সেট এর জন্য বসে থাকার চেয়ে একটা মোটামুটি মানে ডেভ সেট নিয়েও শুরু করলে তাড়াতাড়ি শুরু করলে বেটার। মানে যত তাড়াতাড়ি শুরু করা যাবে জিনিসগুলো হচ্ছে তত তাড়াতাড়ি অপটিমাইজ করা যাবে। তো আমরা প্রথমেই কখনো নিখুঁত ডেভ সেট পাবো না, বা ডেভ সেট বা টেস্ট সেট। তো আমরা প্রথমে হচ্ছে মোটামুটি আইডিয়া, আমার যে মেশিন লার্নিং কাজের যে আইডিয়াটা, ওই আইডিয়াটাকে বাস্তবায়ন করার জন্য আমরা যে আইডিয়া আছে, ধরেন ক্যাট ক্লাসিফায়ারের যদি আইডিয়া হয়, তাহলে আমরা আশপাশে যেই ক্যাটের ইমেজগুলো পাবো লোকাল, ওইগুলাকে প্রথমে ডেভ সেট ধরে শুরু করে দিতে পারি। মানে প্রথমে তো ওয়ার্ল্ড ওয়াইড ইউএস এর ক্যাট কিরকম, চায়নার ক্যাট কিরকম, এগুলোর জন্য একদম নিখুঁত ডেভ সেট বা টেস্ট সেট এস্টাবলিশ করার চেয়ে প্রথমে হচ্ছে কাছাকাছি কিছু একটা ডেভ বা টেস্ট সেট দিয়ে শুরু করে আমরা আমাদের মডেলটাকে ইমপ্রুভ করার সাথে সাথে ধীরে ধীরে ডেভ বা টেস্ট সেটকেও ইমপ্রুভ করতে পারি, যাতে হচ্ছে আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি রাইট ডিরেকশনে আগাতে পারি। তো এটাই এখানে বলতেছে যে আমার টিম প্রত্যেকবার যখন একটা নিউ ক্যাট ক্লাসিফায়ার ডেভেলপ করবে, তো আমরা যদি ডেভ সেট প্রথমেই ঠিক না করি, প্রথমে ঠিক না করে হচ্ছে টেস্ট না করি, তাহলে আমার কাজের প্রসিডিউর অনেক লেংদিয়ার হবে। আমার টিম প্রত্যেকবার একটা নিউ ক্যাট ক্লাসিফায়ার ঠিক করবে। আমার যেহেতু ডেভ সেট বা টেস্ট সেট নাই, আমি যেহেতু অন দ্য ইনস্ট্যান্ট চেক করতে পারতেছি না, আমার প্রত্যেকবার এটা অ্যাপে পাবলিশ করা লাগবে। এরপর এই অ্যাপে 2-3 ঘন্টা এটা কেমন কাজ করতেছে নিউ ক্লাসিফায়ারটা, এটা চিন্তা করা লাগবে। মানে এটা অনেক লেংদি আর স্লো প্রসেস। আর আমার যদি ইনিশিয়ালি কোনো একটা ডেভ বা টেস্ট সেট না থাকে পারফরমেন্স মেজার করার জন্য, তো আমার টিম যে 95% অ্যাকুরেসি থেকে 95.1%, এই যে 0.1% ইমপ্রুভমেন্ট করছে, তো এই ইমপ্রুভমেন্টটা অনেক সময় অ্যাপ থেকে ডিরেক্ট বোঝা যাবে না, মানে অন দ্য ইনস্ট্যান্ট। মানে এই ইমপ্রুভমেন্টটার এফেক্ট কিরকম, কিন্তু ইন রিয়েলিটিতে অনেক হচ্ছে মেশিন লার্নিং মডেলের অ্যাকুরেসি বেটার আসে এরকম ছোট ছোট 0.1% ইমপ্রুভমেন্ট গুলাই অনেকগুলা একুমুলেট হয়ে আস্তে আস্তে হচ্ছে আমাদের মডেলকে বেটার করে। তো এই টেপ বা টেস্টের যদি আমরা ফিগার আউট করতে দেরি করি বা প্রথমে ডিফাইন না করে প্রত্যেকবার মডেল ট্রেন করে কোড করে আমরা অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে চাই, এটা অনেক স্লো হয়ে যায় প্রসেসটা। আর মেশিন লার্নিং মডেল হলে হচ্ছে রিয়েল লাইফে যখন কাজ করতে হয় তখন এই প্রোকাস্টিনেশন করা যায় না। মানে খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নিয়ে প্রথমে শুরু করতে হয়। প্রথম দিকের বেশিরভাগ রেজাল্টই গার্বেজ আসে, এটা সমস্যা নেই। তো আর অ্যাকুরেসিও প্রথম দিকে কম থাকে, এটা মেনে নিয়ে হচ্ছে আগাইতে হয়। এটাতে বারবার ওয়ার্কআউট করতে করতে, প্যারামিটার টিউন করতে করতে, তারপর টেপ টেস্ট সেট এগুলো হচ্ছে ইমপ্রুভ করতে করতে আস্তে আস্তে ওভারঅল জিনিসটা বেটার ওয়ার্ক করে আর পারফরমেন্সও ভালো হয়। তো অনেক সময় দেখা যায় এই যে আমরা ডেভ বা টেস্ট সেট তো প্রথমেই ফাইন টিউন পাই না, এই জন্য আমাদের ডেভ বা টেস্ট সেট চেঞ্জ করতে হয়। আবার অনেক সময় আমার পারফরমেন্স ম্যাট্রিক্স চেঞ্জ করতে হয়। তো এটা হচ্ছে আহ, বেশ কিছু কারণে করতে হয়। when starting out on a new project, I try to quickly choose dev or test sets since this gives the team a well-defined target to aim for. I typically ask my teams to come up with an initial dev or test set and an initial matrix in less than 1 week, really longer. It is better to come up with something imperfect and get going quickly rather than overthink this. তো এন্ড্রয়েঞ্জেও এটা বলছে, মানে হচ্ছে বসে বসে ওভারথিঙ্ক করার চেয়ে তাড়াতাড়ি কিছু একটা ডেভ or টেস্ট সেট প্রথমেই সেট করে ফেলা উচিত। আর হচ্ছে পারফরমেন্স ম্যাট্রিক্স কোনটা হবে,
ওইটাও সেট করে ফেলা উচিত ফার্স্ট উইকের মধ্যেই। If you later realize that your initial dev or test set or metric missed the mark, by all means change them quickly. For example, if your dev set plus matrix ranks classifier A above classifier B, but your team thinks that classifier B is actually superior for your product, then this might be a sign that you need to change your dev or test set or evaluation matrix. মানে হচ্ছে ধরেন আমরা তাড়াতাড়ি হচ্ছে ডেভ সেট সেট করে ফেলছি, আর একটা ইভ্যালুয়েশন ম্যাট্রিক্সও চুজ করে ফেলছি। তো এটাতে ক্লাসিফায়ারে বি এর চেয়ে ভালো পারফর্ম করতেছে, কিন্তু আমরা টিম ডিসকাশনে টিমের মেম্বাররা বললো যে যদিও এর পারফরমেন্স বেটার, কিন্তু ক্লাসিফায়ার বি আসলে রিয়েল ইউজ কেসের জন্য বেটার হতে পারে। তখন হচ্ছে আমরা এ বাদ দিয়ে বি তেও সুইচ করার চিন্তা করতে পারি। মানে এই জাতীয় ডিসিশন গুলো টিম মিটিং এ অনেক সময় নিতে হয় চেঞ্জ করার জন্য। তো এইখানে তিনটা মেইন পসিবল কারণ হতে পারে যে আমার ডেভ সেট অথবা পারফরমেন্স ম্যাট্রিক্স ক্লাসিফায়ার একে ইনকারেক্টলি হায়ার র্যাঙ্ক দিছে। তিনটা হইতে পারে। একটা হইতে পারে দ্য অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন ইউ নিড টু ডু ওয়েল অন ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ডেভ অর টেস্ট সেট। এমন হইতে পারে আমি আমার টিম ফার্স্টের দিকেই তাড়াহুড়ায় যে ডেভ সেট সেট করছে ওইগুলো অনেক ওল্ড ক্যাটের ছিল, ঠিক আছে? মানে হচ্ছে বয়স্ক বিড়ালের ছবি, আমাদের আশপাশে হয়তো বয়স্ক বিড়াল বেশি ছিল। কিন্তু আমরা যখন ক্যাট ক্লাসিফায়ার অ্যাপটা পাবলিশ করলাম, ওইখানে দেখতেছি ইউজাররা হচ্ছে ছোট ছোট বিড়াল মানে কিটানের ছবি বেশি আপলোড করতেছে। তখন আমাদের ডেভ সেটটা একটু চেঞ্জ করতে হবে। তখন আমরা ওইটাতে আশপাশে বা নিয়ার বাই হচ্ছে যাদের হচ্ছে কিটান আছে ওইগুলো হচ্ছে ডেভ সেটে দিতে পারি। মানে আমার ডেভ সেটটা কিছুটা চেঞ্জ করতে পারি যাতে হচ্ছে আমার ইউজারের ডেটার সাথে আমার ডেভ সেটের ডেটাটা ম্যাচ করে। সেকেন্ড হচ্ছে এমনও হতে পারে যে আমি আমার ডেভ সেটটা ওভারফিট করে ফেলছি। তো এটার কারণ হচ্ছে আমরা হচ্ছে রিপিটেডলি হচ্ছে ডেভ সেট দ্য প্রসেস অফ রিপিটেডলি ইভ্যালুয়েটিং আইডিয়াস অন দ্য ডেভ সেট causes your algorithm to gradually overfit to the dev set. When you are done developing, you will evaluate your system on the test set. If you find that your dev set performance is much better than your test set performance, it is sign that you have overfit to the dev set. In this case, get a fresh dev set. মানে এমনও হতে পারে যে আমার হচ্ছে ক্লাসিফায়ার এ বি এর চেয়ে এই জন্যই হায়ার র্যাঙ্ক আসতেছিল, কারণ আমি হচ্ছে ডেভ সেটটাকে ওভারফিট করে ফেলছি। তো এটা হয় কি আমরা প্রত্যেক উইকে যখন হচ্ছে ডেভ সেটকে আপগ্রেড করব, আপগ্রেড করতে করতে এখন সবগুলা কি টেনের ছবি দিয়ে ভরায় ফেলছে। মানে যখন দেখছে ফার্স্টের দিকে আহ, ইয়া মানে ইউজাররা কি টেন আপলোড দিচ্ছিল, কিন্তু ওইখানে হচ্ছে বায়াস হয়ে যায়, ডেভ সেটটা ওভারফিট হয়ে যায়। তো এটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমার ডেভ সেটের পারফরমেন্স অনেক বেটার আসবে টেস্ট সেটের চেয়ে। ধরুন ডেভ সেটের পারফরমেন্স অ্যাকুরেসি ক্লাসিফিকেশন আসতেছে 99, আর টেস্ট সেটে আসতেছে 81, মানে অনেক ভ্যারিয়েশন দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের ডেভ সেটটাকে আরেকটু আনবায়াসড করতে হবে, মানে ফ্রেশ কিছু ক্যাটের ইমেজ ওইখানে দেয়া লাগবে। If you need to track your team's progress, you can also evaluate your system regularly, say once per week or once per month on the test set. But do not use the test set to make any decisions regarding the algorithm, including whether to roll back to the previous week's system. মানে হচ্ছে আমরা হচ্ছে ঠিক আছে টিমের প্রোগ্রেস ট্র্যাক ট্র্যাক করবো, আমার সিস্টেম হচ্ছে রেগুলারলি ইভালুয়েট করবো এক সপ্তাহে পর বা এক মাস পর টেস্ট সেটের বেসিসে। কিন্তু এটার বেসিসে শুধু আমরা পারফরমেন্স মেজার করব যে কোন পারফরমেন্সটা ভালো বা খারাপ, কিন্তু এটাতে হচ্ছে অ্যালগোরিদম বেসড কোনো ডিসিশন মেকিং করব না, মানে এই টেস্ট সেটের উপর ভিত্তি করে। বা হচ্ছে এরকমও করব না যে আগের সপ্তাহের যে সিস্টেম ওইটাই তো ভালো, অ্যালগোরিদমে ফিরে যাই। তো
তো এরকম যদি আমরা বারবার করতে থাকি, টেস্ট সেটের বেসিসে অ্যালগোরিদমের ডিসিশন নিতে থাকি, তাহলে আমরা যেটা করব, আমরা টেস্ট সেটটাকে ওভারফিট করা শুরু করে দেব। তো আর হচ্ছে ফলে and can no longer, if you do so you will start to overfit to the test set and can no longer count on it to give a completely unbiased estimate of your system's performance। মানে মেইন কথা হচ্ছে ডেভ সেট বা টেস্ট সেট কোনোটাকেই হচ্ছে ওভারফিট করে দেওয়া যাবে না। ওভারফিট করলে ওইগুলো বায়াস হয়ে যাবে। তখন ইউজার তো আর সবসময় কিটানোর ছবি আপলোড দেবে না, কখনো কখনো বয়স্ক হচ্ছে বিড়ালের ছবিও আপলোড দেবে। তখন হচ্ছে সিস্টেমটা ওভারফিট হলে রিয়েল অ্যাপ্লিকেশনে ভালো কাজ করবে না। আর থার্ড যেটা হইতে পারে যে আমি যে ম্যাট্রিক্স, আমার যে ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স ঠিক করছি, এটা ক্লাসিফায়ার এ যদিও হায়ার র্যাঙ্ক করতেছে, কিন্তু এ হচ্ছে ক্যাটের ছবি বাদেও অন্যান্য ছবিকে হচ্ছে ক্যাটের ছবি মনে করতেছে, আর ওইটাতে স্লিপ করতেছে। তো সে ক্যাট বাদে হয়তো দেখা যায় ক্যাটের কাছাকাছি যদি বাঘের ছোট বাচ্চা থাকে, তো ওইটাকেও ক্যাট মনে করে সে হায়ার অ্যাকুরেসি শো করতেছে ক্লাসিফায়ারে। কিন্তু ক্লাসিফায়ার বি এর অ্যাকুরেসি যদিও কম শো করতেছে, কিন্তু সে আসলে এই টাইপের ছবিতে আবার স্লিপ করতেছে না, যেটা বাঘের ছোট বাচ্চা বিড়ালের কাছাকাছি দেখতে। তো এই ধরনের ছবিকে সে ক্যাট ডিটেক্ট করতেছে না। তো এইসব ক্ষেত্রে যদিও অ্যালগোরিদম বি বা ক্লাসিফায়ার বি এর অ্যাকুরেসি কম ক্লাসিফায়ার এ এর চেয়ে, তারপরও আমরা এটা ধরে নিতেই পারি আমাদের ক্লাসিফায়ার বি সিলেক্ট করা উচিত। কারণ ক্লাসিফায়ার এ বিড়ালের ছবি ছাড়াও অন্যান্য বাঘের ছোট বাচ্চার ছবিগুলোকেও বিড়ালের ছবি হিসেবে দেখাচ্ছে, আর অ্যাকুরেসিও হাই দেখাচ্ছে। তো এই টাইপের স্লিপ করতেছে নাকি আমার ক্লাসিফায়ার গুলো, এটাও আমার খেয়াল করতে হবে। তো এই তিনটার কোনো একটা ঘটলে আমার কখনো ডেভ বা টেস্ট সেটের আনবায়াসনেস আনতে হবে, আবার কখনো ইভ্যালুয়েশন ম্যাট্রিক্সকে চেঞ্জ করতে হবে। তো এই ধরনের বিষয়ের জন্য আমাদের সবসময় প্রিপেয়ার্ড থাকতে হবে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই ছিল। নেক্সট ক্লাস থেকে আমরা দেখব এরর অ্যানালাইসিস। সবাইকে ধন্যবাদ। স্যার, আমার আমার কিছু কথা ছিল।